ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষাগুলো হবে তার সম্ভাব্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো বিভিন্ন সময় মাধ্যমিকে বা বিভিন্ন স্কুলে দেখা গেছে তারই কিছু উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিওটা। প্রথমে যে প্রশ্নগুলো থাকে একের দাগের এমসিকিউ 6টা প্রশ্ন থাকে। তো আমরা এখানে আজকে কয়েকটা প্রশ্ন আলোচনা করব। আজকে মূলত আমরা এমসিকিউ, শূন্যস্থান পূরণ করা, ট্রু ফলস এবং শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ যেটা 2 নম্বর করে প্রশ্ন থাকে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করব। একের দাগে যে এমসিকিউগুলো থাকে সেখানে ABCD করে 4টা অপশান দেওয়া থাকে। তো আমরা এখানে অপশান দেইনি, কিন্তু পার্টিকুলার উত্তরটা বলে দিয়েছি। তোমরা সেই উত্তরটা যে অপশানে দেবে সেটাই চিহ্ন দিতে হবে। যে প্রথম প্রশ্নটা, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? তো এখানে যেহেতু বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে একটা বিন্দুতে, সেই স্পর্শবিন্দুতে একটা স্পর্শক পাবো। সেই স্পর্শকটা অবশ্য তির্যক স্পর্শক, কারণ সেই স্পর্শকের দু প্রান্তে দুটো বৃত্তের কেন্দ্র থাকে। আর যে দুটো পাবো আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সরল সাধারণ স্পর্শক, অর্থাৎ স্পর্শকের সংখ্যা তাই মোট সংখ্যা হলো 3টি। দ্বিতীয় যে প্রশ্ন, বার্ষিক A% সরল সুদের হারে B টাকার C মাসের সুদ কত হবে? তো আমরা PTR/100 যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটাই ব্যবহার করেছি, কিন্তু এখানে যে সময়টা মাস দেওয়া আছে তাই বছর করার জন্য C/12 করা হয়েছে, তবে সেটা বছরে পরিণত হবে। বাদবাকি PTR/100 অর্থাৎ 3টে গুণ করে 100 দিয়ে ভাগ, উত্তরটা হবে BC/1200। তারপরে যে 3 নম্বর দাগের যে প্রশ্ন, A 2/3 B এর 75% সমান C এর 0.6 হলে A/B/C এর মান কত? যেহেতু A এর 2/3 তাই লিখেছি এটা প্রথমটা। B এর 75%কে অংশতে করলে 75/100, আর 0.6কে আমরা দশমিক তুলে দিলে 6/10। এবারে A/3/2, 2/3কে উল্টে দিলে 3/2, তেমনিভাবে B/3 এখানে 3/4 ছিল, তো ভাগে লিখবো আমরা, হরে লিখবো 4/3, একই রকম C/5/3। তাহলে A/B/C এর মান কত হবে? 3/2 4/3 5/3, এই জন্য লেখা হলো। এই হরটাকে তোলার জন্য হরগুলো লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। 3 আর 2 লসাগু 6, 6 দিয়ে গুণ করে দিলে উত্তরটা হবে 9:8:10। নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে, ত্রৈমাসিক পর্বে বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে P টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে? তো চক্রবৃদ্ধি সুদ আসলে যে সূত্রটা আমরা জানি, P × 1 + R/100 I হোল টু দি পাওয়ার n(i). এখানে পিটা কি? আসল। আরটা কি? সুদের হার, মানে বার্ষিক সুদের হার। আই হচ্ছে পর্ব, অর্থাৎ কতবার বছরে কতবার সুদটা আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। এনটা হচ্ছে সময় বা বছরের এককে থাকে। এখানে এনের জায়গায় 9 মাস দেওয়া আছে, তাই 9/12 অর্থাৎ 3/4 হবে। আমরা এনের জায়গায় 3/4 লিখেছি। আই আছে, আয়ের ত্রিমাসিক পর্বে অর্থাৎ 3 মাস অন্তর করে সুদ হচ্ছে, তাই আয়ের জায়গায় আমরা লিখব বছরে 4 বার সুদ, তাই আয়ের জায়গায় 4 লিখছি। যেহেতু 3 মাস অন্তর করে সুদ দিচ্ছে, তাহলে বছরে কবার পাচ্ছ? 4 বার, তাই আয়ের জায়গায় আমরা 4 লিখব। বাদ বাকি পি আর আর, এখানে প্রশ্নেই দেওয়া ছিল পিটা পির জায়গায় আছে, আরটা আরের জায়গায় আছে, সুদের আর আরই আছে। এখানে মানটা বসিয়ে দিলে যেটা উত্তর হবে P × 1 + R/400 হোল টু দি পাওয়ার 3। তো এখানে যদি সরল করা হয় তাহলে 3 হবে, অর্থাৎ P × 1 + R/400 হোল টু দি পাওয়ার 3। ক্লিয়ার হলো বিষয়টা। এরপরে x ভ্যারি 1/y এবং y সমান 2/3 যখন x এর মান 5। প্রশ্ন হচ্ছে x এর মান যদি 1/6 হয় তখন y এর মান কত? না, যেহেতু x ভ্যারি 1/y, তাহলে x সমান k/y, k হচ্ছে ভেদ ধ্রুবক, আমরা জানি ভেদ তুলতে গেলে কে গুণ করতে হয়। এবার x এর মান, y এর মান যদি 2/5 হয় তখন x এর মান 5,
তো এই কন্ডিশানটা আমরা বসাচ্ছি, এক্সের জায়গায় 5 আর ওয়াইয়ের জায়গায় 2/5 বসালে কে এর মান 2 পাবো। এইবারে কে এর মান যেহেতু 2 পেলাম, তাহলে মূল যে সমীকরণটা ছিল x সমান 2/y, কে এর জায়গায় 2 বসিয়ে দিলাম। এইবারে যে আমাদের যেটা মানটা চেয়েছে, x এর মান 1/6 হলে y এর মান কত হবে, তো x এর জায়গায় 1/6 বসিয়ে দিলাম। তা ধরুন y এর মান আমরা সরল করে পাবো 12, অর্থাৎ উত্তরটা হবে y এর মান 12। তারপরে এমসিকিউ একটা প্রশ্ন, গোলকের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি কি জানি, 4/r স্কোয়ার। অ্যাকচুয়ালি তার ব্যাসার্ধের বর্গের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, অর্থাৎ আটটা দুবার আছে। তাই আমরা ত্রৈরাসিক পদ্ধতি যদি করি তাহলে ব্যাসার্ধটা দুবার লিখলাম, যেহেতু এখানে আর স্কোয়ারটা ছিল বলে, আর ক্ষেত্রফল একটা দিলাম। এবার ব্যাসার্ধ ধরা যাক প্রথমে 100 একক করে ছিল, আর তার ধরুন ক্ষেত্রফল ছিল 100%। এবার ব্যাসার্ধ 50% বেড়েছে, অর্থাৎ 100 জায়গায় 150 হবে, তখন ক্ষেত্রফল কত হবে। এগুলো ব্যাসার্ধের সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্ক সরল সম্পর্ক, তাই ক্ষেত্রফল হবে 225। অর্থাৎ ক্ষেত্রফল বাড়লো কত, 225 বিযুক্ত 100, 225 বিযুক্ত 100, এই করে হলো 125। নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, এবি বৃত্তের একটি জে, কোণ এ ও বি বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তো এবি জ্যাটার দৈর্ঘ্য কত বলে আছে। এবার দেখো ছবিতে পরিষ্কার বলে দেওয়া আছে এ ও বি 60 ডিগ্রি। যেহেতু ও বি আর ও এ বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি ও এ বি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার ও এ আর ও বি দুটো বাহু সমান। তাহলে ও এ বি কোণটা আর ও এ বি কোণ আর ও বি এ কোণ এই দুটো সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাই আমরা কি বলতে পারি, এই দুটো কোণের মান 60 ডিগ্রি করে, অর্থাৎ এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজ হলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও বির মান যা এ বির মান তা, অর্থাৎ প্রত্যেকটা বাহুই 10 সেমি করে হবে। ঠিক আছে, এখানে আমরা যেটা করেছি সংযোজন নিয়মে করেছি। সংযোজন নিয়ম আমরা জানি, লবগুলোর যোগফল বা হরগুলোর যোগফল, এই করে 60 ডিগ্রি হয়েছে। নেক্সট যে প্রশ্নটা বলা হয়েছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি আর এডি এগুলো দৈর্ঘ্যের সমান। কোণ এবিসির মান 30 ডিগ্রি, কোণ এবিডি, কোণ এবিডির মান হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। প্রশ্ন করেছে বিসিডি এর মান কত, কোণ বিসিডি এর মানটা কত হবে, এই কোণটার মান কত হবে। তো আমরা দেখো ত্রিভুজ এবিডি, এই যে ত্রিভুজটা এবিডি, এই ত্রিভুজের এবি আর এডি সমান, কেমন, তাহলে যেহেতু সমান তাহলে বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এবিডি কোণ আর এডিবি কোণ এই দুটো কোণ একই হবে, সেগুলোর মান 30 ডিগ্রি। তাহলে বিএডির মান কত না, বিএডির হলো এটা 30, এটা 30, 60 হয়ে গেল। তাহলে বিএডির মান হলো 180 মাইনাস 60, অর্থাৎ 120 ডিগ্রি। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি, অর্থাৎ এ কোণ আর এই যে সি কোণ, বিসি এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অর্থাৎ বিসিডি কোণের মানটা হবে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএডি। তো বিএডি কোণের মান তো আমরা জেনে গেছি 120 ডিগ্রি, তাই 60 ডিগ্রি, উত্তরটা 60 ডিগ্রি আমরা দেব। নেক্সট যে প্রশ্নটা, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে কে এর মান কত, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। তো একটা বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/α, যেহেতু একটা বীজ অপরটার অনন্য। এবারে দেখো তার মানে বীজদ্বয়ের গুণফল করলে কত হবে, 1 হবে। কিন্তু সমীকরণ থেকে বীজদ্বয়ের গুণফলের যে সূত্র জানি -c/a, তাহলে এখানে -k/6, আমরা এটা সমীকরণ থেকে লিখলাম বীজদ্বয়ের গুণফলের মানটা। আর যেহেতু একে অপর বীজ দুটো পরস্পরের একে অপরের অনন্য, তাই গুণফল 1, অর্থাৎ কে এর মান হলো -6। দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3 এবং চোঙ দুটির উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3, তাদের আয়তনের অনুপাত কত হবে। এখন এখানে ধরো প্রথম যে চোঙ তার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরা হয়েছে ছবিতে, আর দ্বিতীয় যে চোঙটা দেওয়া আছে তার ব্যাসার্ধ আর উচ্চতা ক্যাপিটাল এইচ ধরা হয়েছে।
এবার দেখো যেহেতু বলেই দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে R:R 2/3 বা 2:3, আর উচ্চতার অনুপাত H সমান 5:3। এটা তো আমাদের বলেই দেওয়া আছে এই দুটো মান। এবার আয়তন কত হবে না, আয়তনের যে সূত্র, চোঙের আয়তনের সূত্র কি হয়, πr²h, আর এর ক্ষেত্রেও তাই πr²h। এখানে আর বলতে দ্বিতীয় চোঙের ক্ষেত্রে আর বলতে ক্যাপিটাল আর, আর উচ্চতা ক্যাপিটাল এইচ আমরা ধরেছি অলরেডি। তো এখানে অনুপাতকে এখানে ভগ্নাংশের আকারে লেখা হয়েছে। দেখো R/R এর মান কত না, R/R এর মান R বাই বড় আর কি 2/3, মানে 2/3, তাই 2/3 হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল। আর H বাই ক্যাপিটাল H এর মান 5:3, অর্থাৎ 5/3 লেখা হয়েছে। সরল করলে 20/27, অর্থাৎ 20:27। আয়তন অনুপাত হবে 20:27। নেক্সট আমরা কিছু শূন্যস্থান পূরণ করো যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। বলছে একটা শূন্যস্থান দেওয়া আছে সমান সমূল চক্রবৃদ্ধি বিযুক্ত আসল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে কী হয়। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ আর আসল মিলে যেটা হয়, সেখান থেকে যদি আসল বাদ দেওয়া হয় সুদ পাই, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ হবে। দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে x² = 6x, এই সমীকরণটির বীজ দুটো কী হবে। তো আমরা বীজ দুটো কী হবে এখানে সরল করে দেখিয়ে দেওয়া হয়েছে। এক্সের মান 0 হচ্ছে, 6 হচ্ছে, তাই ওর জন্য বীজ দুটোর মান 0 অথবা 6 দুটোই উত্তর হবে। 3 নম্বর যে প্রশ্নটা, এ একটি ধনাত্মক সংখ্যা এবং একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে এর মান কত। তো এখানে এটা খুব সোজা প্রশ্ন। তাহলে দুটো অনুপাত সমান, অনুপাতকে আমরা ভগ্নাংশ করে নিয়েছি। এবারে আমরা হচ্ছে কি কণাকণি গুণ করে এ স্কোয়ারের মানটা যেটা পেয়েছি, তো এর মান তাহলে বর্গমূল হবে 9/16। ক্লিয়ার। 4 নম্বর যে প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়। অর্ধবৃত্তস্থ কোণের মান কত, শূন্যস্থান দেওয়া আছে। আমরা একটা উপপাদ্য পড়েছি, অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি বা 1 সমকোণ। 5 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটো বাস্তব এবং অসমান। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে পি এর মান ড্যাশের চেয়ে বড় হবে, অর্থাৎ পির মান কার থেকে বড় হতেই হবে, সেটা আমাদের বলতে হবে। যেহেতু উত্তরটা বলছি, যেহেতু সমীকরণের বীজ দুটো বাস্তব এবং অসমান, তাহলে এই সমীকরণের যে নিরূপক কী হয়, আমরা নর্মাল যে সূত্রটা জানি, ax² + bx + c, নিরূপক হয় b² - 4ac। তাহলে b² বলতে এখানে 2p, মানে b² হলো -4ac, 4a বলতে এখানে 1, x² এর সহগ 1, c বলতে এখানে q। তাহলে b² - 4ac, এটা অবশ্যই > 0 হতে হবে, যেহেতু বীজ দুটো বাস্তব এবং অসমান। এখান থেকে আমরা সরল করে পেয়ে যাচ্ছি পির মান √q, p > √q, অর্থাৎ পির মান অবশ্যই বর্গমূল q ± থাকতে বড় হতে হবে। যেহেতু কিউর বর্গমূল করা হচ্ছে, তাই কিউটা অবশ্যই 0 থাকতে বড় হতে হবে। এবারে দেখো, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের কি হয়। ছবি দেখলেই আমরা বুঝতে পারছি, বৃত্তস্থ বর্গক্ষেত্র অর্থাৎ একটা বর্গক্ষেত্রের 4টা বিন্দু, শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত যদি যায়, তাহলে এই বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ অবশ্যই বৃত্তের ব্যাস হতে হবে। ছবি দেখে এটা আমরা পরিষ্কার বুঝে গেছি। দেন শঙ্কুর ভূমির ব্যাস 2r একক, অর্থাৎ ব্যাসার্ধ তাহলে কত, r একক, উচ্চতা h, ক্যাপিটাল H বলে দেওয়া আছে। হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হবে। এখানে তির্যক উচ্চতা l ধরে নেওয়া হয়েছে, তাহলে তির্যক উচ্চতা l হলে কি হবে, l আর h এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয় যার অতিভুজ l। তাহলে l এর মান কত হবে, √r² + h², অর্থাৎ তির্যক উচ্চতা পেয়ে গেলাম এত একক। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র কী হয়, πr/l, l এর মান হচ্ছে √r² + h², এত বর্গ একক, অর্থাৎ যে উত্তরটা হবে সেটাই অপশানটা আমরা অবশ্যই এটা দেবো। 2 দাগের যে 8-এর প্রশ্নটা, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে ওই সরলরেখাটিকে বৃত্তের কি বলা হবে। ওই সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলা হবে। এবার দেখো, 3টি ক্রমিক সমানুপাতি
ধনাত্মক সংখ্যার গুণফল বলে দেওয়া আছে 64। তাদের মধ্য সমানুপাতির মান কত? তো ধরি ক্রমিক সমানুপাতি হচ্ছে এবিসি, এবিসি ক্রমিক সমানুপাতি। এর কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো a/b সমান b/c। আর কি দেওয়া আছে? তাদের গুণফল 64 দেওয়া আছে, অর্থাৎ এ বি সি তিনটার গুণফল 64, এটা বলে দেওয়া আছে প্রদত্ত। আর কি এটা আমরা কোথা থেকে লিখলাম? যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি, তাই a/b সমান b/c, অর্থাৎ এসি সমান বি স্কোয়ার। অর্থাৎ এই দুটো সমীকরণ থেকে আমাদের মধ্য সমানুপাতি অর্থাৎ বির মানটা বের করতে হবে। তো এক নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এখানে এসি কেটে যাচ্ছে, একটু কণাকণি গুণ করে বি কিউর মান 64, অর্থাৎ বির মান 4। ক্লিয়ার? অর্থাৎ মধ্য সমানুপাতির মান হবে 4। তারপরে দেখো সত্য মিথ্যা ধরনের কিছু প্রশ্ন থাকে, এই ধরনের কিছু প্রশ্ন। তো এক্স ভ্যারিজাজ ওয়াই আর ওয়াই ভ্যারিজাজ জেড যদি হয়, তাহলে কি এক্স ওয়াই ভ্যারিজাজ জেড হবে? এটা ঠিক না ভুল বলতে বলা হয়েছে। তো আমরা যৌগিকভেদের উপপাদ্য দিয়ে বলতে পারি জেড ভ্যারিজাজ এক্স আর জেড ভ্যারিজাজ ওয়াই যদি হয়, তাহলে জেড ভ্যারিজাজ এক্স ওয়াই হবে। যৌগিকভেদের উপপাদ্য থেকে বলছি, উত্তরটা ট্রু। এবারে করণী মাত্রা কি অমূলদ সংখ্যা? অবশ্যই, কারণ কোনো মূলদ সংখ্যার কোনো মূল, সেটা বর্গমূল হতে পারে, ঘনমূল হতে পারে, সেটা যাই হোক না কেন, কোনো মূলদ সংখ্যার কোনো মূল যদি অমূলদ হয় তবেই সেটাকে আমরা করণী বলি। তা অটোমেটিক্যালি করণী মাত্রই অমূলদ সংখ্যা হবে। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি আমরা অধমর্ণ বলি? হ্যাঁ, যে টাকা ধার করে তাকে বলা হচ্ছে অধমর্ণ, আর যে টাকা ধার দেয় উত্তমর্ণ বলা হয়। তাই অ্যান্সারটা ট্রু হবে। এবারে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কি -6? যেহেতু মধ্য সমানুপাতি x বলা হয়েছে, তাহলে x+2/x সমান x/x+3, যেহেতু এর এই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি x বলে দেওয়া আছে। এবারে আমরা কণাকণি গুণটুন করলে x² সমান একটা পেলাম, x এর মান পেলাম -6। হ্যাঁ, x এর মান -6। এক্সটা কি এদের মধ্য সমানুপাতির মান বলা ছিল, তাহলে উত্তরটা হবে ট্রু। তারপরে প্রশ্ন, এক্স ভ্যারিজাজ 1/y এবং এক্স ওয়াই ভ্যারিজাজ 1/z হলে এক্স ভ্যারিজাজ কি 1/z হবে? তো এক্স ভ্যারিজাজ 1/y অর্থাৎ ধ্রুবক একটা দিতে হবে ভেদ তুলতে গেলে, তাহলে এক্স সমান k1/y, ওয়াই সমান k2/z। এখানে k1 k2 এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। এইবারে দেখো এই ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দিচ্ছি। ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে এক্স সমান k1/k2z, k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজাজ জেড, উত্তরটা তাহলে ফলস হবে। এবারে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 64:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি 9:16 হবে? দেখো আয়তন অনুপাত 64:27, তাহলে বাহুর অনুপাত কত হবে? 4:3। কেমন? ক্ষেত্রফল কত হবে? না ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল কত 6 স্কোয়ার হয়, তার মানে বাহু স্কোয়ার, তাহলে 16:9। উত্তরে দেওয়া আছে 9:16, তাই এখানে উত্তরটা ফলস হবে, এখানে অ্যান্সার ফলস হবে। এবারে কোনো বৃত্তস্থ রম্বসের সন্নিহিত বাহু দুটির মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি বলা আছে এখানে। অ্যান্সার ট্রু বা ফলস বলতে হবে। তো আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক সবসময় আয়তক্ষেত্র হয়, তো এখানে রম্বস আছে, অবশ্যই এটা বর্গক্ষেত্র হবে, এবং সেক্ষেত্রে অ্যান্সারটা ট্রু হবে। বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি বলে। নেক্সট, একটি ব্যবসাতে রাজু এবং দেবুর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/4:1/5, অর্থাৎ মূলধনের অনুপাত দেওয়া আছে। রাজু মোট লাভের 80 টাকা পেয়েছে, দেবু তা কি তাহলে 100 টাকা পাবে? এখন দেখো লাভটা রাজু এবং দেবুর লাভের যে অনুপাতটা, সেটা মূলধনের অনুপাতেই হবে, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাতে তো লাভ ভাগ হয়, তাহলে মূলধনের অনুপাত যেটা আছে সেটাই লাভের অনুপাত হবে, অর্থাৎ মূলধনের অনুপাত 1/4:1/5, দ্যাট ইজ 5:4। এবারে দেখো আমি 16 দিয়ে গুণ করেছি, 80:64, অর্থাৎ দেবু যদি 80 টাকা পায়, রাজু যদি 80 টাকা পায়, দেবুকে তাহলে 64 টাকা পেতে হবে। ক্লিয়ার? অর্থাৎ দেবু 64 টাকা পাবে, এখানে বলেছে 100 টাকা পাবে, অ্যান্সারটা তাই কারণে ভুল। এইবারে আমরা শর্ট অ্যান্সার টাইপের কিছু প্রশ্ন আলোচনা করে দেব। শর্ট অ্যান্সার যেগুলো 2 নম্বর থাকে। তো দেওয়া আছে a+b √ab সমান 2:1 হলে a:b এর মান কত হবে?
দেখো অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখেছি, এবারে কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে, এবারে বর্গমূলটা তোলার জন্য আমরা দুদিকে বর্গ করেছি, উভয় দিকে বর্গ করেছি। এবার 4ab বাম দিকে নিয়ে আসা হয়েছে। এবার দেখো বাম দিকে একটা সূত্র হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। তাহলে কোনো সংখ্যার বর্গ যদি 0 হয় সংখ্যাটাকে অবশ্যই 0 হতে হবে, তার মানে a সমান b হবে, অর্থাৎ a/b-র মান 1:1 হবে। এবারে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজ দুটো আলফা বিটা হলে এই আলফা এবং বিটার মান কত হবে। দেখো যেহেতু সমীকরণটা দেওয়া আছে, আমরা জানি বীজ দুটোর যোগফল কী হয়, মাইনাস বি বাই এ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের সূত্র প্রয়োগ করে বলছি যে বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, এখানে মাইনাস আছে বলে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, অর্থাৎ 22/1। আর বীজদ্বয়ের গুণফল কত হয়, সি বাই এ, এখানে 105/1 অর্থাৎ 105। এই দুটো কন্ডিশান আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে বলছে কি আলফা মাইনাস বিটা, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান কত হবে। তো আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মানটা কত হয় দেখছি 64, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান দেখতে পাচ্ছি আমরা +-8, অর্থাৎ এখানে উত্তরটা +8 বা -8 যে কোনো একটা হতে পারে। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আর সুদ আসলের 2/5 হবে। বার্ষিক শতকরা সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। তো আমরা এখানে অঙ্কটা বিস্তৃত আকারে করে দিয়ে দেখিয়েছি। ধরা যাক আসল হচ্ছে পি টাকা, সুদের হার r%, তাহলে সুদ কত হয়, PTR/100 যেটা তোমরা করো সূত্র সেটাই করেছি। এটা হচ্ছে সুদ আসল মানে কি, সুদ আর আসল মিলে, সুদ এটা আর আসল মিলে, আসলটা পি, তাই যুক্ত হয়ে এটা হলো। কন্ডিশান কি না, সুদ অর্থাৎ RP/10 সেটা সুদ আসল যেটা হয়েছে তার 2/5 অর্থাৎ ইন্টু 2/5। এটাকে আমরা যদি সরল করতে পারি সেখান থেকে আর এর মান পাচ্ছি 6/23, অর্থাৎ সুদের হার হবে তাহলে 6/23%। এবারে দেখো একটা অনুপাত দেওয়া আছে a/2 সমান b/3 সমান c/4 ইজিক্যাল টু দেওয়া আছে 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে পির মান কত হবে। এই ধরনের প্রশ্নগুলো প্রত্যেকটাই মাধ্যমিকে বিভিন্ন সময় এসেছে, তাই আমি মনে করি যেগুলো টেস্টে আসতে পারে। তো দেখো a/2 সমান b/3 সমান c/4 সমান সংযোজন প্রক্রিয়াতে এটা লেখা হয়েছে দ্বিতীয়টা শেষেরটা। তো সমান এখানে হরটা সরল করে 11 হচ্ছে, কিন্তু এখানে হরে দেওয়া ছিল পি, তাই এখানে পির মান 11 হবে, অর্থাৎ এটা আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্য নিয়ে করলাম। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বাড়ছে। গাছটির এখন 28.8 মিটার উচ্চতা, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। এই ধরনের প্রশ্ন সমহার বৃদ্ধি চ্যাপ্টারের অঙ্ক। তো আমরা অবজেক্টিভ হিসাবে 2 নম্বরের অঙ্ক এগুলো দেওয়া হয়, কীভাবে করতে হয়। 20% বাড়ছে মানে কি, এক বছর যদি 100 থাকে পরের বছর হবে 120, 100তে 20 বাড়বে, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে যদি 120 হয়, আগে ছিল কত 100, তাই আমরা বর্তমান যে তাহলে কি বললাম, বর্তমানে যদি 120 মিটার হয় আগে ছিল 100 মিটার, বর্তমানে 28.8 মিটার হলে আগে কত ছিল, তৈরাশিকে করলে আমরা এই উত্তরটা পাবো। তৈরাশিকে টেবিল করে ফেলো, বর্তমান আর আগে। বর্তমানে 120, আগে ছিল 100, বর্তমানে 28.8, আগে কত, ক্লিয়ার। এইভাবে তাহলে আমরা কি করলাম, 28.8 গুণিতক 100/120, দুবার করে গুণ করলাম, কেন না 2টো বছরের জন্য, এরকম পরপর 2টো বছর ঘটেছে, তাই আমরা একই জিনিস দুবার ধরে গুণ করলাম, 100/120, 100/120, ক্লিয়ার। এটা কাটাকাটি করে 20 মিটার আসবে। তারপরে যে প্রশ্ন, 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি হয়েছে 441 টাকা, তাহলে এখানে সুদের হারটা কত ছিল। তো আমরা জানি সমূল চক্রবৃদ্ধি বের করার যে সূত্রটা লিখে দিয়েছি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে p হচ্ছে আসল, r হচ্ছে সুদের হার, n হচ্ছে সময় বা বছরে এককে থাকে। তো আমরা এখানে যেহেতু p বলতে আসল মানে 400 টাকা, তাহলে p জায়গায় 400 লিখেছি, আর তো আর দেওয়া আছে, সময়টা দেওয়া ছিল 2 বছর, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে এটা 400 × 1 + r/100 হোল স্কোয়ার, এত টাকা। কিন্তু বলে দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধির মান 441 টাকা, তাহলে শর্তানুসারে আমরা তাই এটা লিখেছি। এবার দেখো লক্ষ্য করে 400কে আমরা ডান দিকে নিয়ে এসেছি,
এবার দেখো 441/400 হয়েছে, এটাকে আমরা হোল স্কোয়ার করেছি, কারণ বাম দিকে দেখতে পেয়েছি কারণ একটা হোল স্কোয়ার আছে বলে, তাই কারণে 21/20 লিখেছি। 21কে 20 দিয়ে ভাগ করলে 1 যুক্ত 1-এর 20 হয়, ঠিক আছে। এবার দেখো এখানে 1 ছিল বলে অ্যাকচুয়ালি 1 আনবো বলে 1 প্লাস এরকম করে লিখেছি। এবারে r/100 আছে, এখানে 1/20 আছে, তো আমি এখানে 100 করার জন্য 5 দিয়ে গুণ করেছি, 5/100 হয়েছে, তাই কম্পেয়ার করে দেখলে অর্থাৎ তুলনা করে দেখলে আর এর মান কত হচ্ছে 5, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার 5% বলবো। এবারে আমরা P/Q সমান 5:7, P মাইনাস কিউর মান দেওয়া আছে -4 হলে 4P প্লাস 3Qর মান কত? তো যেহেতু P/Q 5:7, তাই পির মান যদি 5K হয়, কিউর মান 7K আমরা ধরতে পারি, যেটা দেওয়া আছে K ≠ 0। এবারে P মাইনাস কিউ সমান -4, তাহলে পির মান এবং কিউর মান যদি বসিয়ে দেই, তাহলে এখান থেকে K এর মান হচ্ছে 2, K এর মান যদি 2 হয়, তাহলে পির মান কত হচ্ছে 5 × 2, কিউর মান হচ্ছে 7 × 2 অর্থাৎ 14। এইভাবে 4P প্লাস 3Qর মান আমরা পেয়ে সরল করে বুঝে যাব, 82 হবে। যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 মিটার হয়, তবে তার আয়তন কত হবে? ঘনকের বাহু যদি এ হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 6a², 6টা তল বলে, এবং তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 6a² সমান 150, যেহেতু বলে দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল 150, এখান থেকে সরল করে এর মান 5। এ বলতে কি বাহুর মান 5, আয়তন কত হয়? বাহুর কিউব, তাই 125 ঘন মিটার। এবারে এবিসি একটা ত্রিভুজ, এর এবিসি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি, ছবি দিকে তাকাবে। এবির মান 5 দেওয়া আছে, বিসির মান 12 সেমি দেওয়া আছে। এবারে বলেছে ওই ত্রিভুজটির পরিবৃত্ত যদি অঙ্কন করা হয়, সেই পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? এবার লক্ষ্য করে দেখো, তো আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাই এসি কত হবে? √5 5² যুক্ত 12² সরল করে 13 সেমি হচ্ছে। তাহলে দেখো যে এসিটা অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? বৃত্তের ব্যাস, তাই ব্যাসার্ধ হবে তার অর্ধেক। কেমন? কারণ এটা ব্যাস না হলে এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ হলে তবেই 90 ডিগ্রি হয়, তাই এটা পরিব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এসির অর্ধেক, তাই 6.5 সেমি। এবারে একটি চোঙ ও শঙ্কুর ভূমি দুটি সমান, অর্থাৎ এদের ভূমির ব্যাসার্ধগুলো সমান, তাদের আয়তন অনুপাত 3:2। আয়তন অনুপাত আমাকে বলে দেওয়া আছে, প্রমাণ করে দেখাতে হবে শঙ্কুর উচ্চতা নাকি চোঙের উচ্চতার দ্বিগুণ। শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ দেখাতে হবে। তো আমি তাই কারণে চোঙের উচ্চতা ধরে নিচ্ছি h, ছোটো h, আর ভূমির ব্যাসার্ধ r একক। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, কারণ যেহেতু বলেছে দুটোর ভূমি সমান, এবং উচ্চতা ধরে নিচ্ছি ক্যাপিটাল H। এবারে যেহেতু চোঙের তাদের আয়তনের অনুপাত দেওয়া ছিল, তাই চোঙের আয়তন সূত্র লিখেছি πr²h, আর শঙ্কুর আয়তন 1/3 πr² ক্যাপিটাল H। এখান থেকে h ক্যাপিটাল H/3 হলো, এটা হলো 3 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, এটা আমরা পাচ্ছি। কিন্তু বলে দেওয়া আছে এদের আয়তন অনুপাত 3:2, তাহলে এই অনুপাত মানে 3:2, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম h সমান ক্যাপিটাল H সমান 2h, অর্থাৎ শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতা দ্বিগুণ। এবারে নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি আর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? শঙ্কুর উচ্চতা দেওয়া আছে 12 সেমি আর আয়তন দেওয়া আছে, তো ভূমির ব্যাসার্ধ ধরে নেওয়া হলো r সেমি, জানি না বলে। তাহলে এবারে আয়তন কত? 1/3 πr²h, h এর মান এখানে 12 বলে দেওয়া ছিল, তাহলে সরল করলে 4 πr² ঘন সেমি। যেহেতু আয়তন বলে দিয়েছে 100 পাই 100 পাই, তাহলে 4 πr² সমান 100 পাই, এখান থেকে r এর মান 5, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ 5 সেমি শঙ্কুর। এবারে একটি বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তাহলে বহিস্থ বিন্দু ধরে যাক P, এখান থেকে স্পর্শক টাঙানো হয়েছে, স্পর্শকের দৈর্ঘ্য 10
আর ও থেকে পি বিন্দুর দূরত্ব দেওয়া আছে 26। আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে ওটি অর্থাৎ ব্যাসার্ধের মানটা কত। দেখো আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তো পরস্পর লম্ব হয়, তাই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওটির মান হবে √26² বিযুক্ত 10² অর্থাৎ 24 সেমি। নেক্সট যে প্রশ্নটা, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। দুটো সদৃশ ত্রিভুজ তাদের পরিসীমা দেওয়া আছে 20 সেমি আর একটা দেওয়া আছে 16 সেমি। প্রথম ত্রিভুজের যদি একটা বাহু 9 সেমি হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। এই দেখো আমরা কি জানি কি দুটো যদি সদৃশ ত্রিভুজ হয়, দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে ত্রিভুজের যে পরিসীমার যা অনুপাত হবে অনুরূপ বাহুগুলোর অনুপাত তাই হবে। তা সেই যুক্তিতে পরিসীমার অনুপাত দেওয়া আছে 20:16, তাই আমরা মানে সরল করলে 5:4। এবারে দেখো 9 আনার জন্য 9 এখানে একটা বাহুর দৈর্ঘ্য 9, তো ওই জন্য 9/5 দিয়ে আমি গুণ করেছি বোথ সাইডে উভয় অনুপাতকে। তাহলে একটা 9 হলে একটা আছে 7.2, অর্থাৎ একটা 9 সেমি হলে অপরটা হবে 7.2 সেমি। যে কোনো সাপোর্টসের জন্য তোমরা আমাকে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। যদি তোমাদের মনে হয় এইরকম ধরনের ভিডিও তোমাদের কাছে খুব ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।